তুষি, এটা কেমন কথা? ঘুমাচ্ছিস কেন? এটা কি ঘুমানোর কোনো সময়? আশ্চর্য, এই নে। তুষি ঘুমের মাঝে খিলখিল করে হেসে উঠল। মিসেস অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকালেন। তুষি হাসতে হাসতে গিয়ে উঠল। হাবিবি হাবিবি হাবিবি। মিসেস অনিন্দিতা আটকে উঠলেন। মেয়ের গলায় এমন অদ্ভুত গান শুনে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে ইলুকে নিয়ে নেন। ইলু এসে দেখে তুষি মিটমিট করে হাসছে আর গান গাইছে। ইলু দম ফেলে বলে, নির্ঘাত রণবীর সিংকে স্বপ্ন দেখছে। অবশেষে দুজন মিলে টেনে তুষিকে তুলল। তুষির নাক ফুলিয়ে পড়ল। আমার ঘুমের সাথে শত্রুতা কিসের তোমাদের? একটু ঘুমালে কি হয়? কি হয় মানে? আরাফ চলে এসেছে, এখনই উঠে গিয়ে ড্রয়িং রুমে বস। একটু পর সবাই হলুদ লাগানো শুরু করবে। তুষি বিড়বিড় করে বলল, সে তো এখানে এসেও লাগাতে পারে, আমি ঘুমিয়ে থাকি, যার যার ইচ্ছে মতো এসে আমায় হলুদ লাগিয়ে দিয়ে যাক। মিসেস অনিন্দিতা কথা না বাড়িয়ে টেনে নামালেন তুষিকে। অতঃপর গম্ভীর মুখে ইলুকে বললেন যাতে ওকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আসে। ইলু মাথা নাড়াতেই তিনি চলে গেলেন। আরব সবে এসে বসেছে ড্রয়িং রুমে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে বরের দিকে। এই প্রথম মনে হয় কোনো বরকে গায়ে হলুদের দিন হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট দেখেছে। আরাফ কোনো দিকে না তাকিয়ে চুপচাপ হাঁটুতে দু হাত রেখে মাথা নিচু করে বসে আছে। নিশাদ ভাইয়ের এই রূপে চুপচাপ বসে আছে। নিশ্চয়ই রিত গতকালের সব ঘটনা বলে দিয়েছে। তুষি হেলে দুলে ঘর থেকে বেরোতে সোফায় বসে থাকা আরাফকে দেখে চোখ বড় করে ফেলল। দুবার পলক ঝাপটা দিয়ে পুনরায় গাঢ় চোখে তাকালো আরাফের পানে। সে কি সব ভুল দেখছে? এখানে তো হলুদ পাঞ্জাবি পরিহিত এক যুবককে দেখার কথা। তুষি হাত বাড়িয়ে চোখ কসলাতে গিয়ে ও নামিয়ে নিল। কি ফুলটাই না করতে যাচ্ছিল। এই মুহূর্তে চোখ কসলালে সেরা ভূতের অ্যাওয়ার্ডটা পেয়ে যেত। তুষি ইলুকে বিড়বিড় করে বলল, আমি কি টাইম মেশিনে করে পুরোনো দিনে চলে গেলাম নাকি? চোখের সামনে 24 ইঞ্চি সাদা কালো টেলিভিশনের মতো জামাইকে সাদা কালো চোখে লাগে কেন? ইলু ঠোঁট টিপে হেসে তুষিকে নিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। তুষিকে আরাফের বেশ গা ঘেঁষে বসিয়ে দিল ইলু। আরফ মাথা উঁচিয়ে একবার তুষির দিকে তাকালো। তুষি চোরা চোখে একবার তাকিয়ে একটু দূরে সরে বসলো। আরাফ আবারও গম্ভীর মুখে সামনে তাকিয়ে রইল। একটু পরে সে একে একে সবাই তুষি আর আরাফকে হলুদ লাগিয়ে দিতে থাকে। শুধু নিষাদ লাগায়নি, আর নাইবা কেউ তাকে হলুদ লাগাতে বলেছে। হৃদও ঘর থেকে বেরোয়নি। তুষি বারবার ঘুমে হেলে পড়ছে আরাফের কাঁধে। আরাফ কয়েকবার কড়া চোখে তুষির দিকে তাকালে তুষি তৎক্ষণাৎ সরে গেলেও আবার ঘুমের মাঝে মাথা এড়িয়ে দিচ্ছে আরাফের কাঁধে। আরাফ বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে নিচু গলায় বলে, চর খেতে চাইছো তুষি? ঠিক হয়ে বসতে পারো না? গায়ে পড়া মেয়েদের মতো হেলে পড়ছো কেন? তুষি কপাল কুঁচকে আরাফের দিকে তাকায়। আরাফ গম্ভীর চোখে তুষির দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে, ফের সামনে মুখ করে তাকিয়ে থাকে। তুষি কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই ফিক করে হেসে দেয়। আরাফ তপ্ত শ্বাস ফেলে তুষির দিকে তাকিয়ে বলে, হোয়াট? তুষি হেসে কুলকিনারা করতে পারছে না। আরাফ রাগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। রাগ উঠলে তৎক্ষণাৎ কিছু না করতে পারলে তার রাগ কমে না, কিন্তু এই মুহূর্তে তাকে শান্ত হতে হচ্ছে। আরাফ নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াটস সো ফানি? তুষি হাসি থামিয়ে আরাফকে ওপর নিচ দেখে বলল, গায়ে হলুদে বরকে সাদা কালো শার্ট প্যান্টে এই প্রথম দেখলাম। জানেন, আপনাকে দেখে আমার বর্তমানে একটা গান মনে পড়ছে। বলেই হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো তুষি। তুষির এমন অদ্ভুত গান শুনতেই আরাফের রাগ হু হু করে বেড়ে গেল। আরাফ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে আছে। এদিকে তুষির তাতে কোনো হেলদোল নেই, তবে ইলুর চোখে সেটা ঠিকই পড়েছে। সে এক ঢোক গিলে ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করল, আরা ভাইয়ার সঙ্গে ভস্ম হওয়ার আগে আমি একটু কেমিস্ট্রির লাস্ট অধ্যায়টা পড়ে আসি। আরাফকে এত চুপ থাকতে দেখে তুষি হাসতে হাসতে বলল, কি হয়েছে বলুন তো? এভাবে মর্দা মেরে বসে আছেন কেন? কিছু বলুন। আরাফ রক্তবর্ণ চোখে তুষির দিকে তাকিয়ে বলে, সারা মুখটা বন্ধ রাখতে পারো না? জাস্ট 50 মিনিটস হলো এখানে এসেছো, এর মধ্যে আমার মাথাটা চিবিয়ে খেয়ে নিলে। লেম গার্ল। তুষি চোখ গরম করে তাকালো। তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমি লেম গার্ল? আর আপনি কি? জাদ্রেল একটা। আমি ফালতু মেয়ে, রাইট? দেখুন এই ফালতু মেয়ে কি করে।
তুষি টেবিল থেকে হলুদের বাটি নিয়ে সব হলুদ আরাফের গায়ে ফেলে দিল, আর তার সাথে গ্লাসের বাটি ঢেলে ছুঁড়ে মারল আরাফের গায়ে। আরাফ সাথে সাথে চেঁচিয়ে দাঁড়িয়ে পড়ল। হোয়াট দ্য হেল? গেস্টরা খাওয়া দাওয়ার অন্য রুমে ব্যস্ত ছিলেন। এই ঘরে আপাতত মিসেস আঞ্জুমান আর নিশাত ছাড়া কেউ নেই। মিসেস অনিন্দিতা ও ইলুকে খাবার দিতে ঘরে গিয়েছে। মিসেস আঞ্জুমান এসব দেখে বিস্ময় নির্বাক হয়ে বললেন, এমা তুষি এটা কি করলে? তুষির মুখে তিল পরিমাণেরও অনুতাপ নেই। সে যে একটা ভুল করেছে এটা সে যেন জানেই না। সে সমস্ত কিছু অগ্রাহ্য করে ভাব নিয়ে বলল, আন্টি তোমার ছেলে আমার লেম বলেছে, তাই দেখিয়ে দিলাম এই লেম গার্ল কি করতে পারে। তুষির কথা শেষ হবার আগেই আরাপ তুষির হাত ধরে টেনে দাঁড় করায়। বাটিতে অবশিষ্ট যেই হলুদগুলো ছিল সেগুলো সব হাতে তুলে নিয়ে সবটা তুষির গলায় লাগিয়ে দেয়। সমস্যা সেটা নয়, আরাফ রাগের বসে তুষির গলায় এত জোরেই হলুদ লাগায় যে আরাফের নখের আঁচড় বসে যায়। আর সেই সাথে আরাফের ওয়াচের সাথে তুষির গলার অর্নামেন্টসে ঘষা খেয়ে সেটা খুলে নিচে পড়ে যায়, যার দরুন তুষির গলায় বেশ অনেকটাই ব্যথা পায়। তুষি গলায় হাত রেখে মৃদু চিৎকার দেয়। মিসেস আঞ্জুমান অবাক হয়ে তুষির কাছে যায়। তুষিকে আরাফের থেকে ছাড়িয়ে গলায় চোখ বোলাতেই দেখেন রক্ত বেরিয়ে গেছে গলা থেকে। আরাফের দিকে তাকিয়ে সংক্ষুব্ধ গলায় বলে, কি করলি আরাফ? মেয়েটার গলা থেকে রক্ত বের হচ্ছে। আরাফ কড়া চোখে তুষির দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, শি ডিজার্ভ দ্যাট। আরাফ চলে যায় নিজের ঘরে। নিশাত এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। তুষিকে গিয়ে ধরার শক্তিও নেই, শরীর বেশ দুর্বল লাগছে। তাই সে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হলো তুষির। বিমর্ষ বিষাদ ভরা তুর চোখে তাকিয়ে থাকে আরাফের যাওয়ার পানে। আরাফের তিক্ত কণ্ঠ আর কাজে তুষির গাল দিয়ে অশ্রুকণারা বেয়ে পড়ল। মনে মনে এক আকাশ পরিমাণ অভিমান জমল এই নির্দয় পাষাণ লোকের প্রতি। দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে ঘরে যাওয়ার সময় পায়ের ব্যথায় কথা বেমালুম ভুলে বসেছিল নিশাত। কয়েক পা ফেলতে পায়ের গোড়ালিতে টান লাগে। আচমকা থেমে যেতে হয় নিশাতকে। অসাবধানতায় শাড়ির কুচি সামলাতে না পেরে পায়ের সাথে লেগে কোমর থেকে অনেকটাই সরে যায়। নিশাত পায়ের ব্যথা ভুলে শাড়ি ঠিক করে নেয় দ্রুত হস্তে। কোনো রকমে শাড়ি পেঁচিয়ে সলজ্জ চোখে আশেপাশে তাকায়। শাড়ির ব্যাপারটা কয়েকজনের চোখে পড়েছে। নিশাত তাকাতেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিশাতের গা রি রি করে ওঠে। তাকেই কেন বারবার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। নিশাত খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে চলে যায়। ফ্যানের সুইচ টিপে অন করে। বিছানায় গিয়ে ধপ করে একপাশে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে ক্লান্তিতে ঘুম চলে আসে। তবে চোখ বন্ধ করে বেশি সময় স্থির থাকতে পারেনি। কারো শীতল কণ্ঠে তৎক্ষণাৎ চোখ মেলতে হয়। তোমার কোমরের তিলটা কিন্তু অনেক সুন্দর দূরত্বমা। নিশাত তড়িৎ বেগে উঠে বসে। হৃদের শান্ত মুখশ্রী দৃশ্যমান হতেই ফাঁকা ঢোক গিলে মিনমিনিয়ে বলে, কি বলছেন এসব? নিশাত বিছানা ছেড়ে দাঁড়ায়। হৃদ বিগলিত হাসে। বিছানার কর্নারে রাখা টেবিলে পা উঠিয়ে বসে। নিশাতকে টেনে নিজের কোলের ওপর বসে। কোমরে চাপ প্রয়োগ করতে নিশাত আহ করে ওঠে। হৃদ থমথমে গলায় বলল, যা দেখার অধিকার শুধু আমার, সেটা আমাকে বাদে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ। নিশাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। হৃদ কোমরে চাপ দৃঢ় করে শক্ত গলায় বলে, শাড়ি সামলাতে না পারলে পড়েছ কোন সাহসে? নিশাত কম্পনরত গলায় বলে, ভুল হয়ে গেছে, আর হবে না, প্লিজ ছাড়ুন। হৃদ ছেড়ে দিল নিশাতকে। কোল থেকে নামিয়ে নিজেও নামে। নিশাতের চোখ থেকে টুকটুক করে জল গড়িয়ে পড়ছে। হৃদ নিশাতের বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে কারো গলায় বলে, এরপর থেকে আর ভুল যাতে না হয়। নিশাত উপর নিচ মাথা নাড়ে। হৃদ পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিশাত আর ঘুমোয় না। ব্যালকনিতে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। কান্না অশ্রু এসব এখন তার নিত্যদিনের সঙ্গী। রাত বাড়ে নিশাত ব্যালকনিতেই বসে থাকে। খাবারের সময় হলেও কেউ তাকে ডাকে না। নিশাত চুপচাপ বসে থাকে। খানিক সময় পর হৃদ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে বলে, খেতে আসুনি কেন? নিশাত শুনেও না শোনার ভান করে বসে থাকে। হৃদ চোয়াল শক্ত করে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। খাবার তো সে নিজেও খায়নি। পকেট থেকে সিগারেট বের করে সন্তর্পণে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। আকাশের দিকে তাকিয়ে 2-3 বার টান দিতে খুব খুব করে কেসে ওঠে নিশাত। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার।
হৃদ ঘাড় ঘুরিয়ে একবার নিশাতের দিকে তাকায়। নিশাত বুকে হাত রেখে কেশিয়ে যাচ্ছে। কাশতে কাশতে নিশাতের হৃদের দিকে তাকাতেই থমকে যায়। হৃদের চাহনি অন্যরকম। নিশাত বুঝল না সে চোখের ভাষা। হৃদ সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মন্থর পায়ে এগিয়ে যায় নিশাতের দিকে। নিশাতের সামনে হাঁটু ভেঙে বসে। নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে নিশাতের অস্থির মুখপানে। নিশাত দেয়াল ঘেঁষে বসে আছে। দৃষ্টি তার স্তব্ধ হয়ে আছে হৃদের চোখে। হৃদ এক হাত নিশাতের খোলা চুলে ডুবিয়ে দেয়। নিশাত ভয়ে দেয়ালের সাথে সেটে বসল। চোখে তার ভয় স্পষ্ট। হৃদ আলতো হাতে নিশাতের ঘাড় থেকে চুল সরিয়ে দেয়। হৃদের চোখ জোড়া সংকীর্ণ হয় নিশাতের ঘাড়ের আঘাতে। আঘাত তারই দেওয়া। হৃদের মাঝে কি কাজ করছে সে নিজেও জানে না। হৃদ নিজের ভেজা ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের সেই ক্ষত স্থানে। নিশাত সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। পরনের শাড়ি খামচে ধরে। হৃদ বার কয়েক ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের গলায়। নিশাত চেয়েও নিজেকে সংবরণ করতে পারছে না। তার ঘৃণা লাগছে, তবে ঘৃণাটা হৃদের ছোঁয়ায় না। হৃদ স্পর্শ করতেই নিশাতের সেই রাতের কথা মনে পড়ে যায়। কতটা বিশ্রীভাবে ওই জানোয়ারটা তাকে স্পর্শ করেছিল। হৃদ এক অন্য জগতে চলে গিয়েছে। সে নিজের মাঝে নেই। সে তার সম্পূর্ণাঙ্গিনীকে মত্ত। আলতো করে নিজের অস্ত্রপরশ বলিয়ে যাচ্ছে নিশাতের গলা ঘাড় জুড়ে। নিশাতের দম বন্ধ হয়ে যাচ্ছে। একে তো হৃদের স্পর্শে সে বারবার কেঁপে কেঁপে উঠছে, আবার সে ঘৃণিত রাতের কথা মনে পড়ছে। নিশাত আচানক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদকে। হৃদ এতটাই দুর্বল ছিল যে নিশাতের ধাক্কাটা আশা করেনি। বেশ খানিকটাই পিছিয়ে যায়। নিশাত দুহাতে মুখ চেপে কেঁদে ওঠে। ভাঙা গলায় বলে, আমায় মেরে ফেলুন হৃদ, নয়তো তার সুযোগ করে দিন। আমি আর সহ্য করতে পারছি না। হৃদ চোয়াল শক্ত করে তাকায়। দাঁত কিরমির করে ওঠে। পাশে থাকা বেতের চেয়ারটা উল্টিয়ে ফেলে দেয়। নিজের চোখ খামছে, ঘন ঘন শ্বাস নেয়। রাগের মাত্রা তীব্র হচ্ছে তার। নিশাত চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে। হৃদ নিজের রাগ সংবরণ করতে না পেরে নিশাতের পাশে দেয়ালে পাঁচ মারে। নিশাত ভয়ে কুকিয়ে উঠল। হৃদ নিশাতের বাহু শক্ত করে ধরে। নিশাত শরীরের ব্যথায় তীব্রতায় আওয়াজ করতেই ভুলে গিয়েছে। হৃদ ফুঁসলে উঠে বলে, কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ বল, কি মনে করিস? তোকে স্পর্শ করলেই এত সমস্যা কেন হয়? তোর যেই কষ্ট পাওনা ছিল তার তুলনায় তোকে তো কোনো কষ্টই দেওয়া হয়নি। হৃদকে ঠকানোর ফল ভালো হয় না। সেখানে তুই তো আমার আসল রূপ এখনও দেখিসনি, কারণ আমি দেখাইনি। তারপরও তোর কিসের এত দেমাক? আমি ছুঁয়েছি বলে তোর মরে যেতে হবে? কিছু না করেও যখন আমার ছোঁয়ায় এত ঘৃণা, তখন ঘৃণা করার মতো কিছু তো করতেই হয়। নিশাত ভয়ার্থক চোখে তাকায়। সে তো হৃদ তাকে ছুঁয়েছে, এজন্য কাঁদেনি। নিশাতের আতঙ্কিত মুখে তাকিয়ে হৃদ নিজের দুহাত নিশাতের গালে ডুবালো। নিশাত যা ভাবেনি তাই করল হৃদ। নিশাতের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। নিশাত চোখ খিচে বন্ধ করল। হৃদের সমস্ত রাগ যেন নিশাতের ঠোঁটের ওপর ছাড়ছে। নিশাত ব্যথায় বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদের প্রতিটি ছোঁয়ায় হিংস্রতা স্পষ্ট। এর আগে কখনোই এতটা বিষাক্ত মনে হয়নি হৃদের ছোঁয়া। হৃদ মিনিট খানেকের মাঝেই ছেড়ে দিল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিশাতকে। হৃদ এক সেকেন্ডও দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায় ঘরে। নিশাত হাঁটু ভাঁজ করে অনবরত কেঁদেই যাচ্ছে। কেন এত যন্ত্রণা পেতে হচ্ছে তাকে? কেন সে ওই নারীলোভী জানোয়ার ওমানকে ভালোবাসলো, বিশ্বাস করলো? রাত 1টা। হৃদ ছাদ থেকে নেমে সোজা নিজের ঘরে চলে যায়। বৃষ্টির সময়ে রাতে গা হিম করা ঠান্ডা থাকে। হৃদ ঘরে গিয়ে নিশাতকে পেল না। ধীর পায়ে ব্যালকনিতে গেলে নিশাতকে ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে। হৃদ থমথমে চোখে তাকিয়ে থাকে নিশাতের দিকে। এক পা ভেঙে নিশাতের পাশে বসে গায়ে হাত রাখতেই বুঝলো ফ্লোরে বেশি সময় শুয়ে থাকার কারণে গা ঠান্ডা হয়ে গেছে। হৃদ দ্রুত কুলে তুলে নেয় নিশাতকে। ঘরে গিয়ে বিছানায় শুইয়ে দিতেই নিশাত শরীরের ব্যথায় কুকড়িয়ে ওঠে। হৃদ নিশাতের কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে উষ্ণ স্পর্শ এঁকে দেয়। সাইড টেবিল থেকে মলম ওয়েট টিস্যু বের করে বিছানায় রাখে। টিস্যু দিয়ে ঠোঁট ঘাড় আস্তে আস্তে মুছে দেয়। মলম হাতে লাগিয়ে আস্তে আস্তে ঠোঁটে লাগিয়ে দেয়। অপলক তাকিয়ে থাকে নিশাতের ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখের পানি শুকিয়ে গালে লেগে আছে। ঘুমের মাঝেই হেঁচকি তুলছে। হৃদ নিশাতের পাশে শুয়ে পড়ে। এক হাতে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে নিশাতকে। চুলে হাত বুলিয়ে ধীর গলায় বিড়বিড় করে,
আমি নিরুপায় দূরত্বমা। তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, তাই তোমাকে আমার কারাগারে বন্দি করতে হচ্ছে। আমার হৃদয়ের কারাগারে তুমি বন্দি, এখান থেকে তোমার মুক্তি নেই। সকাল হতেই বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। বরপক্ষ কনেপক্ষ তুষির মামার বুকিং করা হোটেলে চলে গিয়েছে। বিয়ে হোটেলেই হবে। হোটেলের এক প্রান্তে কনেপক্ষ, আরেক প্রান্তে বরপক্ষ। নিশাদ, ইলু, তুষি হোটেলের একটা রুমে বসে আছে। তুষিকে সাজাতে ব্যস্ত দুজন মেকআপ আর্টিস্ট। তুষি উদাসীন চোখে আয়নায় তাকিয়ে আছে। তার চোখ নিজের গলায় সেই আঘাতে স্থির, আরাফের দেয়া আঘাত। তবে এটা তো আর নতুন নয়, আরাফের থেকে সে সবসময় আঘাতই পেয়েছে। তুষি গম্ভীর চোখে তাকিয়ে থাকে নিজের গলার দিকে। ইলু চশমার ফাঁকে নিশাদকে দেখছে। নিশাদের চোখ মুখ অস্বাভাবিক, নেতিয়ে পড়েছে যেন। ইলু জানে নিশাদের এমন অবনতির কারণ। ছোট থেকে মেয়েটাকে দেখে আসছে, সবসময় চুপচাপ গোছানো শান্ত প্রকৃতির মেয়ে নিশাদ। আজও নিশাদ শান্ত, তবে আজ যেন নিশাদের শান্ত মুখশ্রীতে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে। ইলু নিশাদের কাঁধে হাত রাখে। নিশাদ নিষ্প্রভ চোখে ইলুর দিকে তাকাতে ইলু মৃদু হেসে বলে, এতটা দিন একটা মানুষের সাথে চললেও বুঝতে পারলি না মানুষটা খারাপ নাকি ভালো? ইলুর কথার পরিপ্রেক্ষিতে নিশাদ চোখ নামিয়ে নিল, ভরাকান্ত গলায় বলল, কি করে চিনতাম বলো তো? চোখে এত মায়া আর মনে এত বিষ। ইলু নিশাদের নত মুখের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে একটা অন্যরকম মায়া থাকে। সেই মায়ার অনায়াসে যে কাউকে জড়িয়ে ফেলতে পারে। আর মজার বিষয় কি জানিস, মেয়েরা এই ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে, কারণ তারা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতে বেশি ভালোবাসে। নিশাদ দুর্বোধ্য চোখে তাকায়। তার চোখে নোনা জলের সমাগম ঘটে। ইলু নিশাদের হাত ধরে বলে, সব তো আর শেষ হয়নি, এখনো সময় আছে। যা হয়েছে হয়েছে। তোর জন্য সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার হচ্ছে কি জানিস, তোকে নতুন করে সঠিক মানুষ খুঁজতে হবে না। তোর সবচেয়ে বিশ্বস্ত সঠিক মানুষ যে তোর সাথেই আছে, শুধু তা দেখার জন্য চোখ থাকলেই হলো। ইলু কথার সমাপ্তি ঘটাতেই নিশাদের চোখে ভেসে ওঠে হৃদের মুখখানা। হৃদের প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, সব কিছু যেন তার কাছে নতুনভাবে পরিচিত পাচ্ছে। নিশাদ চোখ বন্ধ করে পুনরায় শ্বাস ফেলে। এই মুহূর্তে সে কিছু ভাবতে চাইছে না। তুষি লাল রঙের ভারী কাজ করা বেনারসি পরেছে। হাতের চুড়ি এত ভারী তুষি ভয় পাচ্ছে। হাত উঠিয়ে কাবিননামায় সাইন করতে পারবে তো? এর মাঝে মিসেস অনিন্দিতা এসে তুষিকে হাঁক ছেড়ে গেছে আজকে যাতে না ঘুমায়। ইলু আর নিশাদ বেরিয়ে গিয়েছে আরাফের রুমে। তুষি থম মেরে বসে আছে ঘরে। হাতের পাঁচটা ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে। তুষি সবার আগে নিজের ফোনটা বের করল। অতঃপর দরজার দিকে তাকিয়ে কমর থেকে একটা মাঝারি সাইজের মোড়ানো প্যাকেট বের করল। প্যাকেটটা ব্যাগে রেখে চুপচাপ আবার পার্স রেখে দিল। আয়নায় তাকিয়ে নিজের গলায় আঘাতে হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, শালা খাম্বা, আমার গলার চামড়া তুলে ফেলেছিস। তোর শরীরের ছাল পাকটা যদি না উঠিয়েছি আমি আজকে, তো আমার নামও তুষি না, দেখিস তুই। আরাফের চুলে জেল লাগাচ্ছে। সাদা রঙের ওপর সোনালি কারুকাজ করা শেরওয়ানি, শ্যামবর্ণ চেহারায় খোঁচা খোঁচা দাড়ি আরাফকে বেশ মানিয়েছে। আরাফ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কোন দিক দিয়ে কমতি আপাতত তার চোখে পড়ছে না, অথচ তার মতো ছেলেকেই কিনা তুষির মতো লাফালাফি করা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে হবে। তবে আরাফ স্বেচ্ছায় গ্রহণ করেছে। তুষির কথা মনে পড়তেই গতকাল করা তার ব্যবহারের কথা মনে পড়ে যায়। রাগের বসে মেয়েটার সাথে অমন আচরণ করা ঠিক হয়নি। আরাফ চাইছে একবার অন্তত বিয়ের আগে তুষির সাথে কথা বলতে, তবে সেটা মনে হয় না সম্ভব। হৃদ ব্যালকনি থেকে ফোন কানিয়ে বের হলো। আরাফ ঘাড় ঘুরিয়ে তাকাতেই হৃদ ফোন নামিয়ে আরাফের দিকে তাকালো। হৃদের চোখ মুখ গম্ভীর। আরাফ শেরওয়ানির কলার ঠিক করতে করতে বলল, কোনো খবর? হৃদ ফোন পকেটে রাখলো। বেরিয়ে রাখা ব্লু রঙের কোট গায়ে জড়াতে জড়াতে বলল, আপাতত না, তবে পেয়ে যাব। আরাফ চোখ মুখ শক্ত করে বলল, হারামজাদা কোথায় লুকিয়েছে গড নোজ। একবার বিয়ের ঝামেলাটা শেষ হোক, আমি এই বাস্টার্ডকে খুঁজে বের করব। এমন শাস্তি দিব যে নিজের মৃত্যু কামনা করবে। বাট আফসোস, মৃত্যুও পাবে না। হৃদ আরাফের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আরাফের বাহুতে হাত রেখে হাসি বজায় রেখে বলল, নো ব্রো, তুই না, ও আমার নিঃস্বাতার গায়ে হাত তুলেছে। ওর কলিজা বের করে দেখতে চাই আমি, কতটা সাহস থাকতে পারে ওই কলিজায় যে আমার নিঃস্বাতার দিকে হাত বাড়ায়।
আরব কেমন যেন চোখ মেরে গেল, ঠান্ডা গলায় বলল, এবার সাবধান, নিশাদ জানলে কিন্তু তোর প্রতি ওর ঘৃণা দ্বিগুণ হয়ে যাবে। মিসেস আঞ্জুমান আর ইলু দরজায় কড়া নেড়ে ভেতরে ঢোকে। আরব আর প্রীত দুজনেই কথা থামিয়ে চুপ হয়। মিসেস আঞ্জুমান ছেলের দিকে তাকিয়ে বলে, বাহ, রেডি হয়েছিস? আচ্ছা চল, তুষিও রেডি, এখনই কাজী সাহেবকে নিয়ে আসবো, তাড়াতাড়ি কর। মিসেস আঞ্জুমান কথা শেষ করার আগেই আরব ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আমি একটু তোষির সাথে কথা বলতে পারি একান্তে? মিসেস আঞ্জুমান আর ইলু অবাক হয়ে তাকায়। মিসেস আঞ্জুমান চরম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, এখন আবার একান্তে কথা বলে কি হবে? বিয়ের পর যা বলার বলবি। ইলু হঠাৎ ফিক করে হেসে পড়ে। হারাপ ভাইয়া মনে হয় বিয়ের আগেই বাসা সারতে ইচ্ছুক। আরব চোখ রাঙিয়ে ইলুর দিকে তাকায়। ইলু মুখে হাত রাখে। এখানে এমন একটা কথা সে কিভাবে বলল? মিসেস আঞ্জুমান গলা খাকড়ি দিয়ে দ্রুত আসার তাগিদ দিয়ে গেলেন। বিয়ে পড়ানোর শুভ মুহূর্ত। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছেন। বর আর কনের স্টেজ আলাদা। দুজনের মাঝে পাতলা ফিনফিনে পর্দা। তুষির মুখটা শুকিয়ে গেছে। একটু পরে সে কারো জীবনের সাথে জড়িয়ে যাবে, কারো স্ত্রী হয়ে যাবে। সেই কারোটা আবার আরব, চেয়েও হেলাফেলা করতে পারছে না। হঠাৎ কাজের ডাকে তুষি নড়ে চড়ে বসে। কাজী সাহেব আরবকে উদ্দেশ্য করে বলেন। তুষির শ্বাস ভারী হয়ে আসছে। অবলোকে তাকিয়ে রইল নিজের দিকে। পরনের বেনারসি খামছে ধরে বসে রইল। ওপাশ থেকে 3 বার কবুল বলতেই আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই। এবার কাজী সাহেব তুষিকে বললেন। তুষির শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ তার গরম লাগছে। সে নতমস্তকে পাশে ইলুকে বসে থাকতে দেখে রিংড়ি নিয়ে বলল, কবুল বলতে লাগবে না, তুই বলে দে। আলহামদুলিল্লাহ, কনে কবুল বলেছে। কাহিনী করিস না তুষি, আরাব ভাইয়া বুঝলে উঠে এসে তোকে চড় লাগাবে, সাথে বোনাস হিসাবে আমাকেও লাগবে। তুষি ঢোক গিলে চুপ করে রইল। পুনরায় কবুল বলতে বললে তুষির চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। মুহূর্তেই আশেপাশে আলহামদুলিল্লাহ বলে মুখরিত হয়ে গেল। তুষি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে মাঝের পর্দা সরিয়ে ফেলা হলো। এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল 2 নরনারী। সারা বাড়িতে রমরমা পরিবেশ। ঘড়ির কাঁটা 10টায় এসে স্থির হলো সবে। আরাফের মা ব্যস্ত হাতে সব আয়োজন করছেন। যদিও তিনি একা নন, সাথে আরাফের কাকি মামি আছেন, তবুও ছেলের বিয়ে বলে কথা, ব্যস্ততা একটু বেশি। এই সময়টা তাকে নিশাতে সাহায্য করার কথা ছিল, তবে আফসোস নিশাত নেই। ভাইয়ের বিয়েতে যার আগ বাড়িয়ে সব করার কথা, সে এখন তাদের চোখের সামনেই নেই। হোটেল থেকে প্রীত নিশাতকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে। নিশাত টু শব্দ অব্দি করেনি। মৌনতা পালন করেছে বাকিরাও, কেউ দ্বিরুক্তি করেনি। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলেন মিসেস আঞ্জুমান। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু মেনে নিতে পারেনি মেয়ের বোকামি, অবাধ্যতা। ভালো মন্দের বিচার করার ক্ষমতাটুকু নেই তার, তাই এইটুকু অবহেলা তার প্রাপ্য। তুষি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। একটু পর পর শরীর কাঁপছে তার। আপনজন ছেড়ে চলে আসার কষ্ট বাকি সব মেয়েদের মতো তারও হয়েছে। ভাবতেই কান্না পাচ্ছে। সে এখন আর তার পড়ুয়া বোনকে রোজ রোজ দেখতে পারবে না, মায়ের বকুনি খাবে না। সব থেকে বেশি খারাপ লাগছে তার বাবার সাথে একটাবারও কথা বলতে পারেনি। যেই সময়টাতে মেয়েরা তার বাবার বুকে মাথা রেখে প্রাণ ভরে কাঁদে, নিজের সমস্ত দুঃখ ভাসিয়ে দেয়। বাবার ব্যথায় জর্জরিত হওয়া বুকে সেখানে তুষি একটাবারও বাবার সাথে কথা বলার জন্য কেঁদেছে। বিদায়ের সময় ভিডিও করে কানেক্ট করতে চেয়েছিল। তুষি অধীর আগ্রহে বসেছিল বাবার সাথে কথা বলার জন্য। বার কয়েক চেষ্টা চালিয়ে যাওয়ার পরও লাইন পাওয়া গেল না। তুষি একটাবার বাবাকে দেখবে বলে বসেছিল। কিছুতেই বাবার সাথে কথা না বলে যাবে না, এই তার সিদ্ধান্ত। অগত্যা বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে মিসেস অনিন্দিতা। মেয়ের জন্য তার বুকটিও হাহাকার করছে, কিন্তু সঠিক সময়ে তাকে শান্ত থাকতে হবে। 11টার দিকে সবাই বউ দেখা শেষ করে খাওয়া দাওয়ায় মনোযোগী হলেন। তুষি হাফ ছেড়ে বাঁচল। বসে থাকতে থাকতে তার কোমর অবধি ব্যথা হয়ে গেল। সে একটু চিত হয়ে শুতে চায়। আরাফ আগেই চলে গিয়েছে ঘরে, ফ্রেশ হয়ে আবার বেরিয়েছে। এমন একটা ভাব যেন তুষিকে চেনেই না। তুষি সেদিকে পাত্তা দিল না। মিসেস আঞ্জুমান নিজ হাতে খাইয়ে দিলেন তুষিকে। তুষি তো ঘুমিয়েই কাতর। সে পার্সোনাল সোফায় বসে ঘুমিয়ে পড়ে।
খাওয়া শেষ করে আরাফের কিছু কাজিন তুষিকে নিয়ে গেল ঘরে। কিছুক্ষণ তুষির পাশে বসে ফুসুর ফাছুর করল। তুষির সেদিকে মনোযোগ নেই, সে তো অপেক্ষায় আছে কখন সবাই বের হবে। অবশেষে 12টার দিকে সবাই বের হলো। তুষির শরীর আর চলছে না, তবুও এত চিন্তা না করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে দরজা চাপিয়ে দিল। এক দৌড়ে বিছানার কাছে দাঁড়িয়ে পড়ল। কোমরে অতি সাবধানে গুজে রাখা প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফিনফিনে পর্দা উড়িয়ে মৃদু হাওয়া বইছে। নিথর স্তব্ধ হয়ে বসে আছে নিশাদ। রাতের অন্ধকারের গহ্বরে সেও তলিয়ে যাচ্ছে। সেই রাতের অযাচিত ছোঁয়া এখনো ভুলতে পারেনি। বিদঘুটে বিষাদ মনে হয় তার কাছে। সারা ফ্ল্যাটে এখন সে একা। হৃদ বাসায় নেই, হোটেল থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। একা লাগছে তার। গাড়ির হর্নের শব্দে চকিতে তাকালো নিচে। এদের গাড়ি পার্কিং অ্যাওয়ার্ডে প্রবেশ করেছে। এক দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। 2 মিনিটের মধ্যে ডাবল ক্লিক করে দরজা লক খুলে প্রবেশ করে। নিষেধকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোঁচকাল হৃদ। লক লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করল শাড়ি পরিহিত অন্ধকারে দাঁড়ানো অবয়বের দিকে। গাঢ় গলায় প্রশ্ন করল, কি করছো এখানে? নিষাদ দৃষ্টি এদিক সেদিক করে শূন্য চোখে তাকিয়ে মিয়ে গলায় বলে, ভয় লাগছিল, কারেন্ট নেই। হৃদ গিয়ে সুইচ টিপল। কারেন্ট নেই। এখানে সাধারণত এত রাতে কারেন্ট যায় না। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে সামনে দাঁড়ালো। নিষাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ থমথমে গলায় বলল, এসো। চুপচাপ হৃদের সাথে ঘরে গেল নিষাদ। বিছানায় বসতেই হৃদ ফোন টেবিলে রেখে ধপ করে কাউচে বসে পড়ে। চোখ বন্ধ করে 2 হাতে মাথা চেপে বসে রইল। নিষাদ কিছু বলতে চাইছে, তবে বলার সাহস পাচ্ছে না। সংকোচ ভয় কাটিয়ে নিভু নিভু গলায় বলে উঠল, আপনার সাথে একটা কথা ছিল। হৃদ চোখ খুলে তাকালো সরাসরি, কিছু বলল না, তাকিয়ে রইল। নিষাদ দ্বিধাদ্বন্দ্বে ভুগে মাথা নিচু করে জিজ্ঞেস করল, আমাকে সেদিন খুঁজে পেলেন কিভাবে? মানে আমি কোথায় ছিলাম, কিভাবে জানলেন? হৃদের ভাবান্তর হলো না, চুপ করে বসে রইল। নিষাদ উত্তরের অপেক্ষা করতে করতে তাকালো। হৃদের গম্ভীর দৃষ্টি দেখে বুকে ধক করে উঠল। প্রশ্নটা করা কি ঠিক হয়েছে? যেভাবেই খুঁজে পাক পেয়েছে তো, জানাটা কি খুব জরুরি ছিল? হৃদ এক হাতে মাথা চেপে বিরক্তকর মুখভঙ্গি করে বসে থাকে। নিষাদ তটস্থ পায়ে উঠে হৃদের কাছে দাঁড়ায়। উদ্বিগ্ন গলায় বলল, আপনি কি মাথা ব্যথা করছে? হৃদ সামনে একটি টেবিলে ঝট করে লাথি মারে। উল্টে ঝনঝনিয়ে শব্দে ভেঙে পড়ে যায়। নিষাদ ঘাবড়ে যায়। হৃদ ভয়ঙ্কর দৃষ্টি ফেলে নিষাদের পানে। হৃদে উগ্র মূর্তি দেখে প্রাণাত্মা ধরফর করে ওঠে তার। হৃদ এক ঝটকায় বাহুর টান দেয়। নিষাদ টাল সামলাতে না পেরে ব্যালেন্স হারায় জন্য হৃদের 2 কাঁধে হাত রাখে। হৃদ দুষ্ট গলায় বলে, মাথা ব্যথা করছে না? এখানে ব্যথা করছে। বুকে হাত রেখে বলে। নিমিষেই অশ্রু ভরে আসে চোখে নিষাদের। নির্লভ তাকিয়ে থাকে সে। হৃদ নিষাদের 2 বাহু চেপে ধরে মেঘের মতো গর্জে ওঠে বলে, কেন এত দরদ দেখাচ্ছ? মাথা ব্যথা করছে সেটা ঠিকই বুঝতে পেরেছ, অথচ হৃদয়ের ব্যথাও অনুভব করতে পারলে না কেন বলো তো? এবার ঝুমঝুম করে কেঁদে ফেলে নিষাদ। অসহায় গলায় বলে, আমি বুঝিনি রিত, ক্ষমা করে দিন আমাকে। হৃদ নিষাদকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। কাউচ থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় গর্জে উঠে বলে, পারবো না, চলে যাও আমার সামন থেকে। নিষ্প্রভ নিষ্প্রাণ চোখের জল মুছে নেয় গমগমে গলায় বলে, আমাকে কেন ক্ষমা করতে পারছেন না রিত? আপনি ভালোবাসেন না আমায়, তাহলে কেন দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন না? হৃদ অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে জোরালো গলায় বলে, ভালোবাসা? একতরফা ভালোবাসায় আমি ক্লান্ত নিষাদ। যতবার তোমাকে দেখি, তোমার চোখের দিকে তাকাই, মনে পড়ে যায় তোমার দেওয়া ধোকার কথা। আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় একটা বারো বুক কাঁপেনি তোমার? নিষাদ অচানক চেঁচিয়ে ওঠে, প্রস্ফুরণিত গলায় বলে, ভুল করছি। আমাকে শাস্তি দিতে দিতে আপনিও তো ক্লান্ত হয়ে গিয়েছেন। এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন। আমার থেকে তো আপনার কষ্ট বেশি হওয়ার কথা নয়। আপনি যেমন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকছেন, আমিও ঠকছি, কিন্তু তাও দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আছে, আর আমি তাও কিসের এত কষ্ট আপনার? হৃদ রক্তাক্ত চোখে তাকায়।
দু চোখ দিয়ে ছিল আগুন ঝরছে তার, দাঁতে দাঁত চেপে বলে, কিসের কষ্ট দেখতে চাও? দেখবে কিসের কষ্ট? ওয়েট। হৃদ জোরালো পায়ে হেঁটে ভাঙচুর টেবিলের পাশে দাঁড়ায়, হাতে একটা কাজ নিয়ে ফিরে আসে। নিশাত অবাক হয়ে তাকাতেই তারই চোখের সামনে কাজ দিয়ে নিজের হাত বারবার টান দেয় হৃদ। নিশাত আটকে ওঠে, কাজ সন্তর্পণে নিচে পড়ে যায়। নিশাত মুখে হাত চেপে কেঁদে ওঠে। হৃদ শক্ত গলায় বলে, এর থেকেও আমার বুকের রক্তক্ষরণ বেশি হয়। নিশাত পা চালিয়ে হৃদের ক্ষত হয়ে যাওয়া হাত টেনে নেয়, কম্পিত সুরে বলল, কি করলেন এটা? রক্ত বের হচ্ছে। হৃদ ছটকা বেড়ে হাত সারালো, রক্তাক্ত হাতেই কোমর চেপে কাছে আনলো নিশাতকে। নিশাতের চোখে ভয়, কষ্ট উপচে পড়ছে। ভেজা চোখে তাকিয়ে থাকে হৃদের লাল হয়ে যাওয়া আননে। হৃদ কোমরে পেঁচানো চিকন বিছাতে টান দিতে ব্যথায় কুকিয়ে উঠল। হৃদ বিছা সামনে তুলতেই অবাক হয়ে তাকালো নিশাত। এটা তার কোমরে বাঁধানো ছিল, কিন্তু কখন সে তো পড়েনি, খেয়াল করল না, অথচ জিনিসটা তার শরীরের সাথে আটকে ছিল। হৃদ বাঁকা হেসে বিদ্রুপ করে বলল, ইউ আর সো ফুল ডার্লিং। আমার দেওয়া ইয়াররিংস খুলে রাখলে, সিম ভেঙে ফেললে, বাট এটা খুলতে ভুলে গিয়েছ। বোকামির তো লিমিট থাকে দূরত্বমা। এই ভুলটা কিভাবে করলে? নিশাত বোকার ন্যায় চেয়ে রইল। জিনিসটা সে কখন পড়েছে ঠাউর করতে পারছে না। হৃদ নিশাতের মুখের দিকে ঝুঁকে ধীর সুরে বলল, উফ, সরি। তুমি তো এটা পরোনি, আমি তোমার অগোচরে পরিয়ে দিয়েছিলাম। বাট ইউ নো হোয়াট, তুমি তোমার সোকল্ড বয়ফ্রেন্ড ওমানের চিন্তায় এতটাই মগ্ন ছিলে যে তোমার শরীরে কি আছে আর কি নেই তা টেরই পাওনি। হৃদ ছুঁড়ে ফেলল বিছা, বলল, কিন্তু আমি বোকা নই, ওটাতে ট্র্যাকার লাগানো ছিল, ওয়্যারলেস কানেক্টেড। ট্র্যাকার মেশিনের সাহায্যে সহজেই তোমার লোকেশন ট্র্যাক করা গিয়েছে। তুমি যখন বাসা থেকে বেরিয়ে যাও সাথে সাথেই সেটার নোটিফিকেশন আসে। আমি জাস্ট ওয়েট করছিলাম রাত হওয়ার, কারণ সেদিন রাতে কিছু একটা ঘটতে যাবে, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। অ্যাটলিস্ট বেঈমানদের চিনতে পেরেছো, এই বা কম কি। তবে আমি বোধহয় সেদিন যেতে বেশি দেরি করে ফেলেছিলাম, আর তাতে লাভই হয়েছে। তোমার ওমানের আসল রূপ তোমার চোখের সামনে চলে এসেছে। আমি আগে গিয়ে যদি বলতাম তখন তুমি বুঝতে ভুল আমাকে, কারণ এটা তো তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। আমাকে ভুল বোঝা, ঘৃণা করা, তাই না? সব কিছু মাথার উপর দিয়ে গেল নিশাতের। এত কিছু কখন হলো, কিভাবে হলো, সেটা বোধগম্য নয় তার। সব কিছু মাথা থেকে ঝেড়ে ভয়াতুর কণ্ঠে হৃদের কাঠা ছেঁড়া হাত দু হাতে ধরল, উদ্ভ্রান্তির মতো বলে উঠল, রক্ত বের হচ্ছে। ফার্স্ট এড বক্স আছে না ঘরে? চলো ব্যান্ডেজ করে দেই। হৃদ তাচ্ছিল্য করে হাসল, রক্তাক্ত হাতে প্রেয়সীর কপালের চুলগুলো সরিয়ে দেয়, মিহি গলায় বলে, রক্ত ঝরানো তোমার কাজ, থামানো না। পুনরায় অন্ধকারে ফেলে চলে গেল নিশাদকে। নিশাদ ধপ করে বসে পড়ল ফ্লোরে। আর কত কষ্ট পেতে হবে তাকে? এই কষ্টের শেষ ঠিকানা কোথায়, কবে সমাপ্তি ঘটবে?